সবগুলি মানলাম যে 100% লজিক্যাল। গ্রামের মানুষ লজিক শুনবে না আপনার, তারা বলবে আমি সুইচ দিচ্ছি পাখা ঘুরে না কেন, হিসাব ভাই ক্লিয়ার। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, সোশ্যাল মিডিয়ায় যান, আপনি বলবেন ওটা বট বাহিনী করে, অমুক করে, তমুক, দেখবেন দুনিয়ার গান ফান আসতেছে, কার প্রশংসা করে কার কি করে, ওই আলোচনা আমি নাম উচ্চারণ না করি। কিন্তু এইগুলি ইউনূস সাহেব যখন আসছিল, দায়িত্ব দিছিল, উনি প্রথম বলেন 5 বছর চায় জনগণ, 10 বছর চায়। 10 বছর না, আজীবন চাইতো, যদি উনি আগের সরকারের চেয়ে ভালো চালাইতে পারতেন। আমরা শহরের লোকজন আন্দোলন করছি কেন? গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই। আমরা কিন্তু আমাদের মতো করে বলছি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সব ঠিক আছে, বিদেশে টাকা রপ্তানি করতে, পাচার করতেছে, এগুলো আমরা অভিযোগ বলছি, প্রত্যেকটা অভিযোগ সঠিক আমি মনে করি। কিন্তু গ্রামের মানুষের কাছে কি? গ্রামের মানুষের হলো দ্রব্যমূল্য, গ্রামের মানুষ হলো প্রতিদিনের জীবনযাপন, তারা কিন্তু ওইগুলোই দেখে। এবং যখন তারা ওইখানেও ঝামেলা পাইছে, তখন তারা কিন্তু ফুঁসে উঠছে। ইউনূস যদি ওর চেয়ে ভালো চালাইতো না, কারো কথা তারা উচ্চারণই করতো না যে আমরা ভালো পাইছি কিছু একটা, কিন্তু তারা সেটা পারে নাই। এবং এখানে এসে নিয়ে আমরা এইবার আশা করছি আমরা যে এরা বোধহয় খুব ভালো কিছু চালাবে। এখন আমরা বলবো ভাই এরা আসছে 60 মাসের জন্য, 6 মাসের মাথায় আমরা টায়ার্ড হয়ে গেছি, এটা আপনি বলবেন হয়তো। আরেকটি বিষয় যে সালেউদ্দিন যে কথাটি বলছিলেন যে এখন তো আগস্ট মাস, এই সময় বিদ্যুতের চাহিদা অনেক বেশি থাকে, এই প্রথম আসলো, এর আগে কোনো বছর অগাস্ট মাস আসে নাই, এর আগে পৃথিবীতে কোনো মাসে সূর্য তাপ দেয় নাই নাকি এই বছর হঠাৎ করে সূর্য আমদানি হয়েছে বাংলাদেশের উপর? প্রতি বছরই একটা করে অগাস্ট মাস আসে, প্রতি বছরই এই বাস্তবতা আসে। কিন্তু অগাস্ট মাস আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এক মাস না না না, আমি তো এক মাস তো বলছি না। বিদ্যুতের যে চাহিদা আপনি দেখেন, আরে ভাই রে ভাই, আপনি তো তত্ত্ব উপতত্ত্বটাকে বিশ্লেষণে নিবেন। ভাই ওইটা তো আমাদের যে চাহিদা জানুয়ারি ফেব্রুয়ারি যে চাহিদা, আগস্টের চাহিদা ভিন্ন। আর আগস্টের ক্রাইসিস আমাদের বাংলাদেশে কম বেশি সব সময় ছিল, তখন ইরান যুদ্ধ ছিল না, তখন একটা ক্রাইসিস, এই ক্রাইসিস আমাদের বাংলাদেশে সব সময় ছিল। এই কথা তো আপনি একটু বলছেন, আপনাকে আমি রেকর্ড দেখাবো, আপনাকে রেকর্ড দেখাবো, আপনি তো সাংবাদিক, আমিও সাংবাদিক। মাসুদ কামাল, জি মাসুদ কামাল, এই যে জুলাই মাসে মাসুদ কামাল আপনার কাছে উত্তরটা শুনে বলেন। প্রতিবারই একটা কারণ থাকে, প্রতিবারই একটা কারণ থাকে, এবং সেই কারণটা যারা নাকি ওই সরকারের লোক তারা বলে, যারা ওই সরকারের সুবিধাভোগী লোক তারা বলে, যারা ওই সরকারের সুবিধা পাওয়ার জন্য পায়তারা করে তারাও বলে, এতে কিছু যায় আসে না। কোশ্চেনটা হলো আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আপনি এগুলো বুঝেই নিয়েছেন, বাকি আলাপ করে লাভ নেই ভাই। আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আপনি তো এগুলো বুঝেই নিয়েছেন। এরা সরকারে আসার আগেই তো ইরান যুদ্ধ শুরু হয়েছে, হয় নাই? তো এখন সবকিছু আপনি জানেন, এখন বাস্তবতাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি কি জনগণের সামনে তেমন কিছু বলতে পেরেছেন যেটা দেখে, যেটা বুঝে জনগণ মনে করবে যে না এরা চেষ্টা করতেছে? আপনি বলতেছেন কি গ্রামে কোনো লোডশেডিং নাই, ভাই এইটা আপনি কোন আগ্রহে জাস্টিফাই করবেন? আরেকটা বিষয়, বিলের বিষয়টা যদি বলেন যে বিভিন্ন জায়গায় ভুতুরে বিল, মানে অনেক বেশি বিল থাকার কারণে মামলা করব, জি ওটা কইছে ধমক দিছে, মানে ভাত দেবার বুরুদ নাই কিল মারার গোসাই, ওই মামলা করুম। ভাই বেতন জুন মাসে বিদ্যুতের বিলের রেট বাড়ছে, দাম বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে? 16.82% বাড়ছে এভারেজে। প্রত্যেকটা লোক বলতেছে আগে আসতো 200, এখন আসছে 1800, এটা কি 16% বাড়লো? বাড়লো। একজন বলেছে 7000, সে আমার ব্যাখ্যা দিচ্ছে। আমি লোক পাঠিয়েছিলাম, দেখলাম তার বিল 7000 এসেছে, তার বাসায় 2টা এসি চলে, তার বাসায় ব্লেন্ডার চলে। আচ্ছা পৃথিবীতে কোনো বাসায় আছে 24 ঘন্টা ব্লেন্ডার চলে? আছে? আপনার বাসায় যদি এসি থাকে, আপনি এসি আপনি 24 ঘন্টা চালিয়ে রাখেন? ভাই এগুলি কি বলে সে বুঝে না, বলে কি 7000 টাকা দিয়ে পৃথিবীর কোথাও সেটা পাবে না। আমি তো ওনাকে বলি ভাই যে পৃথিবীর কোথাও এখানে যে বেতন আপনি দেন এই বেতন দেয় না, পৃথিবীর কোথাও আপনার মতো মন্ত্রী নাই, এরকম আচরণ এরকম কথা বললে পরে সে 2 মন্ত্রী থাকতে পারতো না। এই দেশগুলো আপনি এখনো মন্ত্রিত্ব করতেছেন, এটা কে বলবে? শুনলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান দুজনের নাম বারবার আসছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আসছে। এখন বিএনপির এই মুহূর্তের যে রাজনৈতিক দল হিসেবে অবস্থান এবং সরকার হিসেবে তারা যেভাবে করে কার্য পরিচালনা করছে, সবকিছু মিলে রাষ্ট্রপতি নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন বাংলাদেশের রাষ্ট্রপতিটা হলো
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অবহেলিত একটা পদ। এই যে এইটার আসলে কোনো গুরুত্ব আছে বলে আমার কাছে মনে হয় না। এটা বেসিক্যালি কি হয়, যেমন এই যে আগের যিনি রাষ্ট্রপতি ছিলেন, তো উনি তো বলেও গেছেন যে উনি খুবই মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেখ হাসিনা আগে পায়ে হাত দিয়ে কদম বসি করতে পারতেন, রাষ্ট্রপতি হওয়ার পর সেটাও উনি হারাইছেন। তো মানে এখানে তো বিসর্জন দিতে হয় অনেক কিছু। স্বাধীনতা বলতে কিছু তো নাই এই পদের, কিন্তু কোনো ক্ষমতাও নাই। মানে এটা এক ধরনের বন্দি জীবনযাপন, আমি যেটা পার্সোনালি মনে করি আর কি। তো সেটা হওয়ার জন্য অনেকের মধ্যে একটা আকুতি থাকে, সেটাও মনে করে যে একটা সম্মান পাবে, মানে এরা সম্মানে এতই কাঙ্গাল, সারা জীবনে এত কম সম্মান পেয়েছে, ফিনিশিং সম্মানটা পেতে চায় আর কি। কিন্তু যখন নাকি একজনের উপর দায়িত্ব থাকে না, তখন সেটা হয় একটা অগণতান্ত্রিক কাজ। হয়তো ওনারা বলবেন আমরা সবাই মিলে ওনাকে দায়িত্ব দিয়েছি, তো সব মিলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজনকে দিয়ে অগণতান্ত্রিক কাজ করাচ্ছেন সবাই মিলে। এটা হলো গিয়ে আমার ব্যাখ্যা। এবং অগণতান্ত্রিক কাজের সমস্যাটা কি জানেন, যিনি এই কাজটা করবেন উনিও জানেন না উনি কাকে দিবেন। এটা হলো যে ওরকম আর কি, যে হাতি বাগদাদের রাস্তায় হাতি ছেড়ে যেত না, একজনকে উঠাই নিয়ে আসতো, ওরকম উঠাই নিয়ে আসবে। তা নাহলে আপনি ভাবেন তো, শাহাবুদ্দিন সাহেবকে যখন রাষ্ট্রপতি বানালেন শেখ হাসিনা, তার আগের মুহূর্তে কি কেউ জানতো? কোন আলোচনা হয়েছিল? কোনো আলোচনা হয় নাই। কোনো যোগ্যতা নিয়ে আলোচনা হয়েছিল? হয় নাই। যখন তাকে বানিয়ে দিল, তখন দলের ঘাঘু যত মানে আছে, পলিটিশিয়ান আছে, মন্ত্রী আছে, সবাই কিন্তু বলছে বাহ, প্রধানমন্ত্রী চিন্তা, কত দূরদর্শী চিন্তা। কারণটা কি? কারণ ওখানে এমনই গণতন্ত্র যে এটা ভালো হয়নি এটা বলার সাহসে কারো নাই। কারণ বললে পরে আবার যদি তাকে বাদ দিয়ে দেয় চাকরি থেকে। এখানেও ঠিক একই ঘটনা ঘটতেছে, একদম একই ঘটনা। কিন্তু আমাদের দেশে এই উদ্ভট গণতন্ত্র বিরাজ করে, সব দলেই করে। আওয়ামী লীগে করতো, জাতীয় পার্টি তো করতোই, কারণ জাতীয় পার্টি সাংবিধানিকভাবে বলা হয়েছে যে চেয়ারম্যান চাইলে যে কাউকে বের করতে পারে, যে কাউকে ঢুকে। আমার মনে আছে স্পষ্ট, আমি একটা ঘটনা বলি আপনাকে। 2007-এর দিকে আর কি, আমি তখন ওই জিএম কাদের একটা ইন্টারভিউ করতে গেছিলাম। তখন আমি আমার দেশ পত্রিকায় চাকরি করতাম। তো ওনাকে বলতে অনেক প্রসঙ্গে বলতে আমি বলছিলাম যে আপনাদের গঠনতন্ত্রের একটা নিয়ম আছে যে চেয়ারম্যান ইচ্ছা করলে যে কাউকে সরাই দিতে পারে, যে কাউকে মহাসচিব বানাইতে পারে। তো এটা কি গণতন্ত্র? উনি বললেন কি যে আমরা সবাই মিলে ওনাকে ক্ষমতাটা, আমরা গণতান্ত্রিক উপায়ে ওনাকে ক্ষমতাটা দিয়েছি। গণতান্ত্রিক উপায়ে যখন কোনো ক্ষমতা দেওয়া হয় তখন সেটা গণতন্ত্র হয়। মানে আমি এমন উদ্ভট যুক্তি জীবনে শুনি নাই, ওইটা শুনছি, এরপরে নিয়মিত শুনতেছি। কিন্তু এবারও তাই দেখলাম, গণতান্ত্রিকভাবে স্থায়ী কমিটি দীর্ঘ আলোচনার পরে চেয়ারম্যানকে ক্ষমতা দিছে, আপনি ঠিক করেন। উনি বললো না দুজনের নাম, আমিও দুজনের নাম বলতে পারি। তারপরে যদি না মিলে, ওনারটা মিললো না, আমারটা মিললো না, তারপরে আমরা হ্যাপি যে উনি গণতান্ত্রিকভাবে একে নিয়োগ করছি। যেমন আমার কাছে একজন বলতেছিল যে মঈন খানে হওয়ার একটা চান্স আছে, কারণ উনি কিন্তু না করতেছে। আমি নজরুল ইসলাম খান সম্বন্ধে না করলাম, তাহলে ওনার নায়ের ভিত্তি কি, আমার নায়ের ভিত্তি কি? কোনো ভিত্তি নাই। কারণ উনি যার কাছ থেকে শুনছে অথবা আমি যার কাছ থেকে শুনছি, এই দুজনে কেউ কিন্তু তারেক রহমানের কাছ থেকে শুনে নাই। জি, যেটি বলছিলেন যে কিছুটা স্বৈরতন্ত্রের দিকে চলে যাচ্ছে এই 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা এবং চিফ হুইপের যে বক্তব্য, সেটি আপনিও মনে করেন কিনা? শুনুন, 70 অনুচ্ছেদে যে ব্যাখ্যা চিফ হুইপ দিয়েছেন এটা আইনগতভাবে ঠিক না। আমি আপনাকে সহজভাবে 70 অনুচ্ছেদ পড়ে শোনাই। যে কথা বলেছেন যে দুইটা কারণে একজন লোকের সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। এক নম্বর হলো যদি উক্ত দল হতে পদত্যাগ করেন, তো এটা এখানে খাটে না। অথবা খ হলো সংসদে উক্ত দলের বিরুদ্ধে ভোট দান করেন। তো সংসদ তো এখন নাই। সংসদ, যাদের সংসদ ভবনটাকে ব্যবহার করা হচ্ছে, এটা তো কোনো সংসদীয় অধিবেশন না। এটা যদি সংসদীয় অধিবেশন না হয় তাহলে কেন এটা হবে না? কি কারণে তাকে বাদ দিতে হবে, তাকে ওইটা আনতে হবে? আর 2 নম্বর হলো, এটা যদি প্রকাশ্যে নির্বাচন হয় তাহলে তো নির্বাচনই না। তাহলে সেই নির্বাচন চিফ ইলেকশন কমিশনার কিভাবে করবে, পরিচালনা করবে? আসলে সমস্যাটা হলো মেরুদণ্ডের। এই চিফ ইলেকশন কমিশনারের কোনো মেরুদণ্ড নাই, সেও বলতে পারবে না এটা কোনো নির্বাচন হলো না। নির্বাচন মানে গোপন ভোট হবে। নির্বাচন মানে আপনি ওখানে যখন ওটা তো সংসদে যে ভোটটা হয় ওটা কিন্তু নির্বাচন না, ওটা একটা ভোট। ওটা একটা বিলের পক্ষে বিপক্ষে ভোট হয়। সেখানে আপনি প্রকাশ্যে বলেন না বলে সেটা অন্য হিসাব, ওই আলোচনা যাচ্ছি না। যখন নির্বাচন হবে, নির্বাচন মানেই গোপন ভোট।
নির্বাচন মানেই গোপন, এবং যদি সেটা নির্বাচনে আইনে হয়, নির্বাচন আইন যেটা আছে এই আইনে তো যাচ্ছে, এটাতে আপনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিইসি, এইটুকুই বলা হয়েছে কিন্তু আইনে, মানে সংবিধানও তাই বলা হয়েছে। এখন যদি আপনি বলেন যে না আমি বলছি এটি সংবিধান, তাহলে তার কোনো আলোচনা নাই। এই আমাদের যে সংবিধান বর্তমান যেটা আছে, এই সংবিধান কি চালু আছে, জীবিত আছে, মৃত আছে, নাকি কোমায় আছে? আমার তো মনে হয় এই সংবিধান কোমায় আছে এখন। কোমায় এই কারণে এই সংবিধানের অনেক কিছু এরা মানে না, আগের সরকারও মানতো না, এই সরকারও মানে না। আবার যখন নাকি প্রয়োজন হয় তখন এই সংবিধানের দোহাই দেয়, এই সংবিধান এটা নাই, মানে যে ইচ্ছা মতো করতেছে আর কি। তো এখন আপনি যদি সংবিধান উনি বলে যান, চিফ হুইপ বলছে, কে প্রতিবাদ করবে? দলের প্রতিবাদ করবে, আপনি ঠিক করেন না এটা বলে, তার কি হবে কে জানে। তো এখন এইগুলি হলো কি জানেন, মানে এখন আমার হাতে জোর আছে, বাংলাদেশে হলে জানেন, বাংলাদেশের সেই লজিকটাই সবচেয়ে পাওয়ারফুল লজিক, যে লজিকটাকে জোরে উচ্চারণ করা হয়। কারণ সরকারি দল জোরে উচ্চারণ করে, তাদের গলার স্বর বেশি করতেছে। বাট চিফ হুইপের এই কথা আমি মনে করি এটা বেআইনি দাবি তার। জি, আরেকটি প্রসঙ্গ নিয়ে আসি। 12ই আগস্ট 2026 সকালে আমরা দেখলাম যে সাভারের একটি মসজিদের মাঠ থেকে স্কচ টেপ মোড়ানো বোমা সদৃশ এক প্রেসার কুকার উদ্ধারের পর বোম ডিসপোজাল যে ইউনিট তারা কাজ শুরু করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উদাহরণ প্রসঙ্গে আমি কথাটা বললাম। এর আগে 11 তারিখ মানে গতকালের কথা বলছি, সাভারের শ্যামপুরে সিটিটিসির অভিযানে জেএমবি সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এই যে আগস্ট মাসের শুরু থেকে ঢাকায় এবং আশেপাশে বোমা সদৃশ যে বস্তুগুলো পাওয়া যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যে নিষ্ক্রিয়তা, আপনি এটিকে বলবেন নাকি রাজনৈতিক পট পরিবর্তন জনিত কোনো নাশকতা, নাকি আর কোনো কারণ আপনি দেখছেন? এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এই বোমা সদৃশ্য জিনিসপত্র উদ্ধার করা না, বড় সমস্যা হলো যে বিদ্যুৎ দেওয়া। সারা দেশে বিদ্যুতের দাবিতে এতটাই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে সারা দেশে, বিশেষ করে পল্লী বিদ্যুতের 80টা কিন্তু আছে, সমিতি আছে সারা দেশে। এই সমিতিগুলি এরই মধ্যে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, জেলার কাছে, ডিসির কাছে, এসপির কাছে চিঠি লিখতেছে, আবেদন করতেছে। এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে, যে আরইবির পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে আবেদন করা হয়েছে যে আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেন আপনারা। কি কারণে ভাই? মায়ের খাওয়ার সমস্যা হয়েছে, মানে সম্ভাবনা তৈরি হয়েছে এখন। এখন মায়ের খাওয়ার সম্ভাবনা থেকে বাঁচার জন্য ওটা হলো মূল সংকট এই মুহূর্তে। ওই দিক থেকে দৃষ্টি সরানোর জন্য নাটক করতেছে। একটা বোমা উদ্ধার করেন ভাই, বোমা সদৃশ্য জিনিস উদ্ধার করে লাভ। আগে দেখতাম জর্দার কোটের মধ্যে কিছু ট্যাপ পেঁচে রাখতো উদ্ধার করছি আমরা একটা। ভাই এই সমস্ত নাটকের তো কোনো দরকার নাই। এবং এটা নিয়ে যে অবস্থা করা হচ্ছে মানুষের দৃষ্টি ওদিকে দেওয়ার জন্য, ভাই এগুলি করে কোনো লাভ নাই। আসলে যেটা কাজ ওটা করেন, ক্ষমতায় আসছেন, দায়িত্ব নিছেন, এখন বলতেছে এইটা সমস্যা, ওটা সমস্যা। সমস্যা তো থাকবেই, সমস্যা জানিয়ে তো আসছেন নাকি? আপনি আসার পরে তো আমরা সমস্যা তৈরি করি নাই। এই ধরনের সমস্যা আপনি পড়বেন জেনেই তো আপনি দায়িত্ব নিছেন। দেখলাম যে বলতেছে, ওই দিন পরশু দিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নাই। তার লম্বা না, তার লম্বাটা ওটা একদিকে ঠিক আছে, ওটা শেয়ার করি না, কিন্তু গ্রামে কোনো লোডশেডিং নাই। এই যে স্টেটমেন্টটা, এটা হয় উনি লোডশেডিং কি বুঝে না, অথবা গ্রাম চিনে না, অথবা ডাহা মিশা কথা কইছে। এই তিনটা যে কোনো একটা হইলেই ওনার এই মন্ত্রী পদে থাকা উচিত না। কিন্তু উনি কি যাবেন না তো। 2001 সালে উনি দায়িত্ব নিয়েছিলেন বিএনপিকে ডুবানোর জন্য। আল্লাহর রহমতে এইবার ওনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখা যাক কি হয় সামনের দিনগুলিতে।